Today I will discuss about B3 or niacin or nicotinic acid. Is a organic compound, and when vitamin B3 deficiency disorder are common, that's pellagra disease are seen in the human body. Pellagra is a one type of disorders whereas skin is very rough. So it is called the pellagra preventing factors vitamins and also called the vitamin PP, and it's a chemical structure of the B3 or niacin is a 3 carboxylic acid group in the position of the 3 that are pyrimidine structures. Okay, তো এখানে মেনলি যেটা নিয়াসিন আমরা প্রত্যেকে জানি যে ইজ এ বি কমপ্লেক্স ভিটামিন, এবং যে সকল বি কমপ্লেক্স ভিটামিন আছে, যে 8টা বি কমপ্লেক্স ভিটামিন আছে, তারা কিন্তু প্রত্যেকেই মানুষের বডিতে আমরা যদি ডেলি ডায়েটের মাধ্যমে তাদেরকে ইনটেক না করি তাহলে কিন্তু ডেফিসিয়েন্সি হওয়ার একটা প্রচণ্ড মাত্রায় চান্স থেকে যায়, যার ফলে কিনা আমাদের বডিতে নানা রকম সাইন অ্যান্ড সিমটমস দেখা দিতে থাকে। তো এই বি ভিটামিনগুলোর মধ্যে B3 নিয়াসিন মেনলি ভীষণ ইম্পর্টেন্ট ফর দ্য মেটাবলিজম মানে পাথওয়েতে, কারণ বিভিন্ন রকম মেটাবলিজম পাথওয়েতে এরা কিন্তু অ্যাক্টিভ রোল প্লে করে কোফ্যাক্টরস হিসাবে। তো আমরা দেখেছি যে এই যদি নিয়াসিন আমরা খাবারের পাতে পর্যাপ্ত না থাকে তাহলে আমরা বলেছি পেলেগ্রা রোগ হয়। এই পেলেগ্রা রোগকে কিন্তু 3D ডিজিজও বলা হয়ে থাকে। 3D মিন্স কি? ডায়রিয়া, ডিমেনশিয়া অ্যান্ড ডার্মাটাইটিস, অ্যান্ড এক্সট্রা 4 ইজ দ্য ডেথ। তাহলে সো ইট ইজ কল্ড দ্য 4D ডিজিজ অর 3D ডিজিজ। যদি 3D ডিজিজ বলি তাহলে ডেথটা এখানে বাদ থাকবে, আর যদি আমরা 4D ডিজিজ বলে থাকি তাহলে এখানে ডেথটা আমরা ইনক্লুডেড করব। তো পার ডে আমাদের ডেলি ডায়েটে ভিটামিন B3 যে নিয়াসিন তার রিকোয়ারমেন্ট থাকে 6.6 mg পার 1000 kcal। তবে তোমরা প্রত্যেকেই 2022-এর RDA ফলো করবে, কারণ নতুন RDA অলরেডি পাবলিশড হয়ে গেছে। আমরা দেখে থাকি যে আমাদের বডিতে অ্যানিমাল প্রোডাক্ট বা প্ল্যান্ট প্রোডাক্ট থেকে আমরা B3 পেতে পারি। ঠিক আছে, আমরা যদি বাইরে থেকে এই খাবারগুলো খাই আমরা কিন্তু B3 এর ডেফিসিয়েন্সি আমাদের বডিতে হবে না। আর বডি কিন্তু ট্রিপ্টোফ্যান থেকেও আমাদের বডি কি করে, খুব লিটল অ্যামাউন্টে নিয়াসিন আমাদের বডিতে প্রোডাকশান করে, সেটা কিন্তু খুবই কম মাত্রায়। তার জন্য বাইরে থেকে আমাদের কিন্তু খাবার ডায়েটের মাধ্যমে B3-কে আমাদের ইনটেক করা উচিত। তাহলে আমরা দেখি যে 60 mg ট্রিপ্টোফ্যান ইজ ইকুইভ্যালেন্ট টু 1 mg নিয়াসিন। ঠিক আছে, তো এই বডিতে নিয়াসিন সিনথেসাইজড হচ্ছে ট্রিপ্টোফ্যান দিয়ে, এবং এই ট্রিপ্টোফ্যান আবার B6 আর B12-এও কিন্তু কি করে, এদেরকে অ্যাবসর্পশন হতেও বা এদেরকে আমাদের বডিতে B6 B12-এর যে ফাংশন আছে সেগুলোকেও যাতে ঠিকঠাক মতো তারা কাজ করে তাদেরকেও কিন্তু কি করে, তাদেরকে স্টিমুলেট করে। ঠিক আছে, এই নিয়াসিন থেকে তৈরি হয় নিকোটিনামাইড, এই নিকোটিনামাইড থেকে তৈরি হয় NAD অ্যান্ড NADP, নিকোটিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, নিকোটিন অ্যাডেনিন নিউক্লিওটাইড ফসফেট। তো এরা প্রত্যেকেই কোফ্যাক্টর হিসাবে রেডক্স রিয়াকশন, বিভিন্ন রকম মেটাবলিজম পাথওয়ে, গ্লাইকোলাইসিস পাথওয়ে, কেপ সাইকেল, পেন্টোজ ফসফেট পাথওয়ে, এই ধরনের যত রকম মেটাবলিজম ফাংশন বডিতে আছে যাদের দ্বারা বডি এনার্জি প্রোডাকশন করে, প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাহলে আমরা এবার দেখে থাকি যে কোথা থেকে আমরা নিয়াসিন পেয়ে থাকি। এদের সোর্স কি না, রিচেস্ট সোর্স হলো যে কোনো প্রোটিন রিচ ফুড, সেগুলো অ্যানিমাল প্রোডাক্ট হতে পারে, প্ল্যান্ট প্রোডাক্ট হতে পারে, তার মধ্যে নাটস থাকতে পারে, বিনস থাকতে পারে। অ্যান্ড ফেয়ার সোর্স হলো অল গ্রেনস, অ্যান্ড পুয়ার সোর্স হলো কর্ন, রাইস, জিএলভি অ্যান্ড পটেটোজ। তো আমরা দেখে থাকি যে যে সকল মানুষরা দীর্ঘদিন কর্ন বেসড প্রোডাক্ট খায় তাদের ক্ষেত্রে কিন্তু নিয়াসিন ডেফিসিয়েন্সির একটা চান্স থাকে, কারণ কর্নের মধ্যে কি হয়, ভিটামিন B3, নিয়াসিন একেবারেই থাকে না এবং ট্রিপ্টোফ্যানও থাকে না। এর ফলে কিন্তু কর্ন বেসড রাইস কর্ন বেসড প্রোডাক্ট যারা খায় দীর্ঘদিন তাদের ক্ষেত্রে দেখা যায় যে একটা ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার তাদের মধ্যে কিন্তু হয়ে থাকে। তাহলে এবার আমরা চলে আসি যে ফাংশন।
কি কাজ করে না, আমরা প্রথমেই বলেছি এটা কিন্তু কোএনজাইম কোফ্যাক্টর হিসাবে মেটাবলিক পাথওয়েতে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। আমরা দেখি যে কোএনজাইম অ্যান্ড টিস্যু অক্সিডেশনে এনএডিপি এরা কিন্তু রিডক্স অক্সিডেশনের মাধ্যমে এনার্জি প্রোডাকশানে আমাদের হেল্প করে আর প্রেজেন্ট ইন দ্য বডি, ঠিক আছে। অ্যান্ড দেন 40 biochemicals reaction depends on this enzyme। 40 মানে এটা সত্যি কম নয়, মানে বিশাল ব্যাপার। গোটা বডির মেটাবলিজম সিস্টেমটা কিভাবে B3 কিন্তু ইম্পর্টেন্স রোল প্লে করছে। তা দেখা যায় যে ডিহাইড্রোজিনেশন রিয়াকশন ইন Krebs cycle, oxidation of the alcohol to aldehyde, glucose to glucoic acid, malic acid to oxaloacetic acid, lactic acid to pyruvic acid, and glucose 1,6-phosphate তো ফসফোহেক্সোইউরিক অ্যাসিড। এতগুলো যে আমাদের রিয়াকশান বডিতে হচ্ছে, এর প্রত্যেকেই কিন্তু ভিটামিন B3 গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আমরা তো ফাংশন জানলাম, এবার আমরা জানবো যে যদি ভিটামিন B3, যেহেতু এরা বি কমপ্লেক্স ভিটামিন, তো এদের ডেফিসিয়েন্সি হওয়ার চান্স একটা কিন্তু মারাত্মকভাবে থেকে যায়। কারণ কি না, এটা ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়, আর ডেলি যদি আমরা ইনটেক না করি তাহলেও কিন্তু একটা ডেফিসিয়েন্সি হওয়ার চান্স থাকে। তাহলে যদি B3 ডেফিসিয়েন্সি হয়, তাহলে যে সিমটমসটা দেখা দেয়, যে ডিজিজটা হয়, তাকে বলে পেলেগ্রা। এই টার্মিনোলজিটা হলো একটা ইটালিয়ান ওয়ার্ড, যার মানে হলো রাফ স্কিন। এটা একদম প্রাইমারি স্টেজে দেখা যায়, স্কিনটা খুব রাফ হয়ে যায়, খসখসে হয়ে যায়। এবং এছাড়া যেটা হয় সেটা হলো মিউকাস মেমব্রেন অব দ্য এলিমেন্টারি ক্যানেল ইজ এফেক্টেড, ঠিক আছে। তাছাড়া গ্লসাইটিস হয়ে থাকে, স্টোমাটাইটিস হয়ে থাকে। আচ্ছা, অ্যাবডোমিনাল পেন হয়, লস অফ অ্যাপেটাইট হতে পারে, নশিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, ডিপ্রেশন আসতে পারে, ডিজিনেস আসতে পারে, ইনসমনিয়া হতে পারে। এছাড়া আরেকটা সমস্যা দেখা দেয়, যেটা হলো পিগমেন্টেশন। নেকে, গলার কাছে যে পিগমেন্টেশন, সেটা কিন্তু খুব ইনক্রিজ হয়ে যায়, যাকে বলা হয় ক্যাসেলস নেকলেস। এই ডিজিজটা কিন্তু পেলেগ্রা হওয়ার ফলেই হয়ে থাকে। এর নাম কি? ক্যাসেলস নেকলেস। এছাড়া আরেকটা ডিজিজ হয় যেটাকে হার্টনাপ ডিজিজ বলে। মেনলি এই ডিজিজটা হওয়ার পিছনে কারণ হলো, যদি ট্রিপ্টোফ্যান অ্যাবসর্পশনের প্রবলেম হয়, না ঠিকঠাক মতো হয়, তাহলে কি হবে, যে কিডনির মাধ্যমে বেশি পরিমাণে ট্রিপ্টোফ্যান ইউরিন দিয়ে বাইরে বেরিয়ে যাবে, তার ফলে কি হবে, ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার দেখা দেবে। তার নাম হলো হার্টনাপ ডিজিজেস। এছাড়া আমরা বলেছি যে 40 বায়োকেমিক্যাল রিয়াকশানে কি করে, B3 কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে বিটা হাইড্রক্সি অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ এখানেও কোফ্যাক্টর হিসাবে কাজ করছে। গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ, কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, গ্লিসারলডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজিনেজ অ্যান্ড ল্যাকটেট ডিহাইড্রোজিনেজ। মানে টোটাল বডির যে মেটাবলিক পাথওয়ে, সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। তো ভিটামিন B3 নিয়ে তোমাদের যদি আরও কিছু নতুন জানার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এবং আমাকে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিগুলোর উত্তর দেওয়ার ঠিকঠাক মতো করে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে।